ইয়ঞ্জনের কথায় হাসলো সবাই, শুধু রোজ বাদে। ও ছয়ের বাইরে বের হয়ে চারপাশ দেখছে। জ্যাকসন ইয়ঞ্জনের কথা ভেবে দেখলো মন্দ না। সে বলল, তাহলে আজ রাতে মিশনে নেমে পড়া যাক, কি বলো? এবার সুবিনও সায় দিল। ও দেখতে চায় কেমন সুন্দর মেয়ে। ন্যান্সি ওদের কথা শুনে মাথা নেড়ে বলল, পাগল তোরা সব, ধরা খেলেই বুঝবি। জমিদার মশাই তোদের গর্দান নিবে দেখিস। আহারে, এসেছি 6 জন, যেতে হবে 3 জন। কথাটা আফসোসের সুরে বলল ন্যান্সি। জ্যাকসন বলল, আমরা ধরা খেলে বলবো তোদের নাম। তোরাই তো লোভ দেখালি, মেয়েটা এত সুন্দর, গর্দান গেলে সবার যাবে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে। এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে থাকছে। গত 5 দিন নানজন কিছু কিছু খাবার দিয়ে গিয়েছে সবাইকে। তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের। নৌকা থেকে আশ্রয় কেন্দ্রে নামতেই জ্যাকসন সহ সবাই হাঁ হয়ে সবটা দেখতে লাগলো। এই গ্রামের সবকিছু অদ্ভুত ধরনের, এমনকি জমিদার বাড়িটাও অদ্ভুত ধরনের জিনিসপত্রের ভরপুর বাড়িটা। ওরা যতক্ষণ বাড়িটিতে ছিল ততক্ষণ ধরে শুধু দেখে যাচ্ছিল। সবাই ওদের দেখেই বুঝতে পারলো যে ওরা শহরের ডাক্তার। গায়ে সাদা রঙের এপ্রন জ্বালানো বিধায় চিনতেও সুবিধা হয়েছে। খাটা মোচা করে একজন লোক এগিয়ে এলো ওদের দিকে। ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল, আহেন আপনারা, ওদিক থেকে শুরু করেন। জ্যাকসন সায় জানিয়ে লোকটার পিছু পিছু গেল। এক পাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হয়েছে। রোজ চেয়ারে ধপ করে বসে পড়ল। এইটুকুতে হাঁপিয়ে গিয়েছে। চারপাশে চোখ বুলিয়ে নাক ছিটকে সে বলে উঠল, এই নোংরা জায়গায় থাকতে হবে এখন? আমার তো বমি ভাসছে বাবা, ইচ্ছে করছে এখনই ঢাকা ফিরে যায়। ন্যান্সি নিজের চেয়ারটাতে বসতে বসতে বলল, তা হচ্ছে না কন্যা, স্যার তো বলে দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে। এতে তোর বমি আসলে করে ফেল, তোকেও রোগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দেব। জ্যাকসন স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল, তাড়াতাড়ি কাজ শেষ কর, তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি। ইয়ঞ্জন নিজের ব্যাগ খুলতে খুলতে বলল, হ্যাঁ, আর তাড়াতাড়ি তেকে দেখতেও পারবো। জেনে ইয়ঞ্জনের মাথায় গাঁটটা মেরে বলল, তের চোখ করে যেন ভুলভাল চিকিৎসা করিস না, তাহলে তুই শেষ। ওরা 6 জন কাজে লেগে পড়লো। লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে। জ্যাকসন চেয়ার পেতে বসে আছে আর এক একজনের সমস্যার কথা শুনছে আর ওষুধ লিখছে। ইয়ঞ্জন আর সুবিন ওষুধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে জেনি, রোজ আর ন্যান্সি। কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারদের কাছে আসতে অস্বস্তি বোধ করে, তাই এরকম ব্যবস্থা করা। তবে লোকসংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রোগী দেখা শেষ করতে পারবে না। ইতিমধ্যে বিকেল গড়িয়ে এসেছে। হঠাৎ করে জ্যাকসনের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সুগার দিকে। কিছু একটা ভেবে জ্যাকসন তার নিজের জায়গায় সুবিনকে বসিয়ে উঠে গেল। সুগার সামনে গিয়ে দাঁড়াতে একগালা হাসলো সুগা। বিনিময়ে জ্যাকসনও মুচকি হাসি উপহার দিল সুগাকে। বলে উঠল, কি অবস্থা, তুমিও কি এখানে থাকো? না বাবু, আমার কি এখানে খাড়ানোর সময় আছে? নাও নিয়ে পয়ডা থাকি, মেলা কাম আমার, পুরা পদ্মায় আমার, বুঝছেন? সুগার কথায় হাসলো জ্যাকসন। অদ্ভুতভাবে সেই হাসি অবলোকন করে সুগা। শহরের লোক হয় অন্যরকম দেখতে জ্যাকসন। চুলগুলো কি সুন্দর, গায়ের রঙও ফর্সা, পরনের পোশাক আশাক বলে দেয় ছেলেটা বড় করে জন্মেছে। সেখানে সুগা নিতান্ত চুনোপুটি। আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন পানিতে নিজের চেহারা দেখেছে। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, শ্যামলা গায়ের রং, আর পরনের পোশাক তো সবসময় নোংরা থাকে। এভাবে কি তাকে সুন্দর দেখাবে? সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে, জ্যাকসনের মতো চুলগুলো যত্ন করতে হবে। কিন্তু ওসবের ক্ষমতা নেই সুগার। পরের নৌকা চালিয়ে যাবার, তাতে তো সংসার ঠিক মতো চলে না। তারপর এই সর্বনাশা বন্যা সব শেষ করে দিল। ঘরবাড়ি সব ডুবিয়ে দিয়েছে। এখন ওর পরিবারের ঠাঁই হয়েছে নিজের আধভাঙা নৌকাখানিতে। ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত, আর ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয়। সুগাকে ভাবতে দেখে জ্যাকসন হালকা ধাক্কা দিল। সুগা, কি ভাবছো? সুগা হেসে বলল, না কিছু না। জ্যাকসন এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। সুগাকে এক পাশে টেনে নিয়ে আস্তে করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবে? কি কথা? খানিকটা ইতস্ত করে জ্যাকসন বলল, জমিদারের মেয়ে তের সম্পর্কে বলতে পারবে? মুহূর্তে সুগার চেহারায় আধার নেমে এলো। হাসি মুখখানিতে ভয়ের ছাপ দেখা দিল। সে মাথায় হাত রেখে বলল, আমি তের কিছু জানি না, আমারে এসব জিগাবে না, আমি কইতে পারম না। কথা শেষ করে সুগা চলে যেতে চাইলে জ্যাকসন ওর হাত খপ করে ধরে ফেল।
অবাক চোখে তাকিয়ে বলল, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি আছে ওই তের মাঝে যে এত ভয় পাও তুমি? আমাকে নির্ভয়ে বলতে পারো, আমি কাউকে বলবো না। কিন্তু সুগা বলতে নারাজ। জ্যাকসন অনেক জোরাজুরি করতে লাগলো। শেষে সুগাকে বলতেই হলো তের সম্পর্কে। তে আমাগো জমিদারের ছোট মাইয়া। আপনারা তেগো বাড়িতেই গেছেন। তের মা বাবা অনেক শাসন করে ওরে, সবসময় ঘরের ভিতর বসে থাকে, বাড়ি থেকে বাইর হয় না একটিও। মনোযোগ দিয়ে সুগার কথাগুলো শুনলো জ্যাকসন। তারপর বলল, কেমন দেখতে তে? তুমি কি কখনো ওকে দেখেছ? হাসলো সুগা, হাত নাড়িয়ে বলল, আমি কেন বাবু, এই গায়ের কোনো বেটা মানুষেও তেরে দেখে নাই। আমি দেখবো কেমনে? কারো কাছে শুনোনি তে দেখতে কেমন? হো, জিমিন কইছিল তের নাকি মেলা সুন্দর। এর বেশি তো জানি না। সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে জ্যাকসন বলল, ব্যাস এটুকুই? এটুকু বলতে এত গলা কাঁপছে তোমার? আমার মনে হয় তুমি সব কথা বলনি। এবার সুগা আর দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে, দ্রুত পথে চেপে বসলো নৌকায়। জ্যাকসন শান্ত চাহনিতে সুগার চলে যাওয়া দেখল। জ্যাকসনের মনে হচ্ছে সুগা কিছু লুকাচ্ছে, কিন্তু কি জানতে হবে ওকে। তবে সবার আগে তেকে দেখা প্রয়োজন। এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে। মাগরিবের আজান পড়েছে, ঘন্টাও হয়নি। অজু করে একসাথে নামাজ আদায় করলেন জেসমিন ও জিদ। মোনাজাতে মন ভরে দুইজন দোয়া করলো এই গ্রামের সকল মানুষের জন্য। যে বন্যা দেখা দিয়েছে, মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না। জায়নামাজ ভাঁজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতেই জিন দেখলেন তে বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে। কৌতূহল হয়ে নিয়ে জিনও এগোলো সেদিকে। রান্নাঘরে উকি দিতে দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে তে। বড় বড় ভাতের দলা মুখে পড়ছে আর কাঁচা মরিচে কামড় দিচ্ছে। ঝালে চোট দুটো লাল হয়ে গেলেও তে খেয়ে যাচ্ছে। সামনে জ্বলছে হারিকেন, হলুদ আলোয় তের চেহারায় লাল আভা দেখা যাচ্ছে। জিন বেশ মনোযোগ দিয়ে দেখতে লাগলো মেয়েকে। এক পা ভাঁজ করে আরেক পা মেলিয়ে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে তে। গায়ের অন্য অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে। জিন হাজারো চেষ্টা করেও তেকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে, কিভাবে চলতে হয়, খেতে হয়, কথা বলতে হয়। এই নিয়ে দুঃখের শেষ নেই জিনের। তের জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয়। লিসা তের সাথে পেরে ওঠে না বিধায় জিনকে কথা শোনায়। এই মেয়েকে নিয়ে জিন আর পারলেন না। জিন রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে বলে উঠল, এই সাজের বেলা খাইতে বইলি যে? মুখ তুলে একবার মাকে দেখে নিল তে, তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল, দুপুরে কিছু খায় নাই, তাই খিদে লাগছে। তোরে কতবার কইছি এরমভাবে খাইতে বইবি না। ওড়না ঠিক কর তাড়াতাড়ি। মায়ের পড়া চাহনিতে তে ওড়না তুলে গায়ে ঝোলায়, তারপর গোপাগোপ খেতে খেতে বলে, আমার ঘর খাড়ি হয়েছে নাকি হেরা গেছে? জিন গম্ভীর কণ্ঠে বলে, হ গেছে, তুই তো থাকতে দিবি না। কিছু একটা ভেবে তে খাওয়ায় হঠাৎ থেমে গেল। চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার আয়ো আপার ঘরে থাকতে দিছেন? তোর আয়ো যিশু আপার ঘরে থাকতে দেন। এখন খা, জন্মের মতো খা, পেট না ভরলে আমারে খা। জিন রাগে ফুসফুস করতে করতে চলে গেলেন। তে তা দেখে হাসল। দরজার দিকে উঁকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিত করে গায়ে অন্যটা আবার ফিরে দিল সে। শান্তিমতো বসে খেতে না পারলে পেট ভরে না তের। জ্যাকসনরা ফিরল সন্ধ্যার পরপরই, এসে যার যার ঘরে চলে গেল। সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রাতে জোরে জোরে বৃষ্টি নামবে বোধ হয়। জেনিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে। তের যে মেজাজ, তাতে ওদের মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার। একটু রাত করে বাড়ি ফিরলেন নামজন। প্রায় 3 দিন পর বাড়িতে এসেছেন তিনি, সাথে ওনার ছোট ভাই কাইও এসেছেন। তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না, কারণ নামজন ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ। এই প্রথা শুধুমাত্র তের জন্য না, এটা ছিল তের মা জিনের জন্য। নামজন যেদিন জিনকে বিয়ে করে ঘরে তুললেন, সেদিন সবাই জিনকে নববধূ দেখার জন্য আসে। জিনকে দেখে সবাই সেদিন হা হয়ে গিয়েছিল। অন্যান্য পুরুষেরা কুনজর দিয়েছিল জিনের উপর। সুন্দরের দিকে সব মানুষের চোখ আটকে যায়, কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না। কারো কারো নজরে নিকৃষ্টতা মিশানো থাকে। তবে জিনের দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে নামজনের ভাই কাই। সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল নামজন। সেজন্য মহিলা অন্দরমহলে তিনি ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষেধ করে দিয়েছেন নামজন। পরে যখন ওনার 3 মেয়ের দিকে তাকান, একই ভাবনা আসে ওনার মাথায়। কেননা জিন একটি নয়, 3টা পরে জন্ম দিয়েছেন। ছেলেদের বদনজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই এরকম সিদ্ধান্ত নিয়েছে নামজন।
যে জিনের জন্য এত কিছু করলো আর সেই জিনকে ফেলে আরেকজনকে বিয়ে করে গড়ে তুললো নামজন, সেটাই বুঝতে পারে না তে। বেশি ভালোবাসে মরিচিকা ধরে নষ্ট করে দেই সেই ভালোবাসা। এই ভেবে তের মনে আগুন জ্বলে সবসময়, শুধু তের কেন, এই জন্য আয়ো আর যিশুরও বাবাকে অপছন্দ করে, তবে তা প্রকাশ করে না কেউই। কাজ শেষে নামজন আসতে তার দুই বেবি এগিয়ে এলেন। জেসমিন হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন আর জিন গেলেন খাবার আনতে। টিভির নিশাকালে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে চারিদিকে, বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে। গুমট ভাবটা এতে কাটছে কিছুটা, কিন্তু এই সময়টাতে যেন চারদিকে ভয় ছড়িয়ে পড়েছে। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে বই কমছে না। কালকে সকালে না জানি কতটা পানি বাড়ে, এই জন্য ঘুম আসছে না জিনের। পাশে যেহ বেঘরে ঘুমাচ্ছে। নামজন আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে, তাই যেহব আজকে বড় মার সাথে ঘুমিয়েছে। জিন অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করলো, চোখটা সবে লেগে এসেছে। অমনি কারো গলায় আওয়াজে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে জিন বাইরে এসে বোঝার চেষ্টা করলো যে কে এমনভাবে চিল্লাচ্ছে, তবে বাইরে এসে বুঝতে পারলো এটা কুসুমের গলা। নিচতলায় বারান্দায় সে এদিক ওদিক হারিকেন নিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে, কেডা কোথায় আসো গো, চোর ঘরে আসছে চোর। জিন ভীত হয়ে দৌড়ে এলো নিচে তলায়। ততক্ষণে জেসমিন ও নামজন বের হয়ে এসেছেন। কুসুমের গলার স্বরে সবার আগে ন্যান্সির ঘুম ভাঙলো। জেনি আর রোজকেও ডেকে তুলল। ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ওখান থেকে নিচতলার উঠোন স্পষ্ট, তবে অন্ধকারে এখন কিছু দেখা যাচ্ছে না। নামজন এগিয়ে এসে বলেন, কি হয়েছে কুসুম? কুসুম হাঁপাতে হাঁপাতে বলল, কর্তাবাবু ঘরে চোর আসছে গো, চোর। জিন ঘোমটা টেনে এগিয়ে এসে বললেন, কস কি 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 চুরি করছে? কুসুম হালকা হেসে বলল, তে আপা থাকতে চুরি করবো কেমনে, বেডারে মায়েরা ভর্তা বানায় দিছে। জিনের চোখ কপালে, অন্ধকারের মধ্যে থেকে খুঁজতে লাগলো জিন। কুসুম ছাতা জিনের দিকে এগিয়ে দিয়ে বলল, ওই যে উঠোনে তে আপা এতক্ষণে বেডারে বাঁধে ফেলাইছে। বলে মুখে হাত দিয়ে হাসলো কুসুম। হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় দিয়ে নামজন আর জিন এগিয়ে গেল উঠোনের কোণে। বড় পেয়ারা গাছের সাথে লোকটার হাত দুটো বাঁধছিল তে। লোকটার পুরো মুখ গামছা পেঁচানো, এতে চেহারা দেখা যাচ্ছে না। তে আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে। মোটা লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালো তে। নামজনের দিকে তাকিয়ে বলল, চোর ধরা শেষ আর আপনি অভিনয়লেন? যাকগে, কাল ওর বিচার করেন, আজ রাত ভোর ভিজুক এখানে। নামজন গোমরা মুখে তাকালেন তের দিকে। অনেক কিছু বলতে চাইছেন তিনি, কিন্তু রাত বেশি হওয়ায় আর কথা বাড়ালেন না তিনি। তেকে ঘরে যেতে বললেন। উপরে দাঁড়িয়ে সবই শুনল রোজ, জেনি ও ন্যান্সি। এখন ওরা ভয় পাচ্ছে খুব, যদি জ্যাকসন, ইয়ঞ্জন আর সুবিনের মধ্যে কেউ একজন হয়। ভাবতে গলা শুকিয়ে এসেছে তিনজনের। ন্যান্সি ভয় মিশ্রিত কণ্ঠে বলে, কোন চোর ধরেছে তে? জ্যাকসন তো বলেছিল আজকে তেকে দেখতে অন্দরমহলে আসবে, তাহলে ওরা তের হাতে ধরা পড়ে গেল। জেনি নখ কামড়াতে কামড়াতে বলল, এই মেয়েটা তো খুব ভয়ঙ্কর রে। অন্ধকার ওকে কাবু করতে পারে না, বরং অন্ধকার ওকে দেখে কাবু হয়। না হলে এই অন্ধকারে কি করে একটা মানুষকে মারতে পারে? এবার রোজও ভয় পেল খানিকটা, কোনো বিপদ হবে না তো। তখনই তেকে আসতে দেখা গেল, তবে হারিকেনের আলোয় তের হাতের লাঠির মাথায় রক্ত দেখলো ওরা। এতে ওদের ভয় আরও বেড়ে গেল। তে ওদের দিকে তাকিয়ে বলল, আপনারা ভয় পাবেন না, তে থাকতে অন্দরমহলের কোনো মায়ের গায়ে কেউ হাত দিতে পারে নাই, আর পারবেও না কোনোদিন। আপনারা এখন ঘুমাতে যান, কাল বিচার হবে, তখন সব দেখতে পারবেন। বলেই তে চলে গেল। কিন্তু ওদের ঘুম কি আদৌ আসবে? বড়সড় একটা চিন্তায় ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনো মতে জ্যাকসন বা সুবিন যদি হয়, তাহলে ওদের মান সম্মান সব শেষ।